বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের প্রত্যেকের উপন্যাস, ছোট গল্প আমাদেরকে সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে নতুন দিগন্ত দেখিয়েছে। এটা সত্যি কথা। পরবর্তীতে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়রা এসেছেন এবং আরও অনেক অনেক কথাশিল্পীরা এসেছেন। তারা বিভিন্ন মাধ্যম দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে ছোট গল্প কীভাবে লেখা যায়। কিন্তু বহুজন পঠিত এই সব কথা সাহিত্যিকদের লেখাগুলোকে পড়ার পর আমাদের কাছে কিছু প্রশ্ন থেকেই যায় যে এই সব মাধ্যম বা এই সব পথ ছাড়াও কি ছোট গল্পের আর কোনো নির্দেশনা, কোনো পথ থাকতে পারে? সেই সবেরই উত্তর নিয়ে আসছে এক অনন্য কথা সাহিত্যিক বা ছোট গল্পকার, যার নাম উমা দাস ভট্টাচার্য। আশ্চর্যের বিষয় হলো এই লেখককে নিয়ে তেমন কোনো কথা চর্চিত এখনো পর্যন্ত তেমনভাবে খুব বেশি চর্চিত হননি তিনি। গুগলে বলুন বা ইউটিউবে বলুন, এই ধরনের লেখককে যারা একটা নতুন আঙ্গিক দেখানোর চেষ্টা করেছেন, বাংলা সাহিত্যে নতুন প্রাণের সঞ্চার করতে চেয়েছেন, তাদের লেখার যে শৈলী, যে দক্ষতা, যে নিপুণতা, সেই সবের মাধ্যম দিয়ে সেই সব আমাদের বহুজনের কাছে কিন্তু আজও অপরিচিত হয়েই থেকে গেছে। সেই রকমই একজন অত্যন্ত শক্তিশালী লেখকের নাম বলছি, উমা দাস ভট্টাচার্য। কয়েকজন স্টুডেন্টের বক্তব্য অনুযায়ী উমা দাস ভট্টাচার্যকে নিয়ে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বেশ চর্চা চলছে। তাদেরই আবেদন অনুযায়ী আমার আজকের এই আলোচনাটি। উমা দাস ভট্টাচার্যের অনেকগুলো ছোট গল্প থেকে আমি বেছে নিয়েছি আজকে একটি ছোট গল্প, যার নাম অভিজ্ঞান। অভিজ্ঞান মানেটা কি সেটা আগে বুঝতে হবে। অভিজ্ঞান মানে আমি কিছু জানতে পারলাম, জানা, নতুন করে জানার যে একটা বিষয়। তো এই জানাটা কেমন জানা? এই জানা কি আক্ষরিক অর্থে কিছু জেনে যাওয়া, নাকি জীবনের সমুদ্রে ডুব দিয়ে সেই কোনো একবারে অরূপ রতনকে খুঁজে বের করা? এ কি কোনো বোধের মাধ্যমকে বলছেন বা বোধের কোনো তারতম্য দেখাতে চাইছেন লেখক, যে চিন্তার গভীরে ঢুকে, চেতনার গভীরে ঢুকে নতুন কিছু সোনা অথবা রত্নকে কুড়িয়ে আনার বিষয়? নাকি কেবলই এটা অভিজ্ঞান, কোনো একটা বিষয় সেটা তিনি জানতে পেরেছেন এইরকম? তো এই গল্পের কেন্দ্রীয় যে চরিত্রটি, তার নাম হচ্ছে অরূপ কাঞ্জিলাল। এই গল্পের মধ্যে আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি দেখতে পাবো সেটা হচ্ছে গল্পটা চলছে বর্তমানে ঠিকই, কিন্তু বর্তমানের নায়ক, নায়িকা, সমস্ত চরিত্রগুলো চমকে যাচ্ছে। যখনই তারা কথা বলতে যাচ্ছে, কথোপকথন করতে যাচ্ছে, তখনই কিন্তু নায়ক চরিত্রটা বারবার ভাবুক হয়ে উঠছে। মানে কথার ভেতরে আটকে যাচ্ছে তার কথা, চিন্তার ভেতরে আটকে যাচ্ছে চিন্তা। চোখ দেখছে এক কিন্তু ভাবছে আরেক। তার স্মৃতি এবং ভবিষ্যৎ দুয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে, কোনটা উচিত কোনটা অনুচিত। এই যেন চর্যাচর্য বিনিশ্চয়ের মতোই একটা সন্ধ্যা বা চিন্তা, অর্থাৎ যেটা ঝাপসা চিন্তা। মনে হচ্ছে এই বুঝি আমরা ধরে ফেলেছি লেখকের বৈশিষ্ট্যকে বা লেখকের আসল উদ্দেশ্যকে, এই গল্পের লেখার পেছনে তার যা উদ্দেশ্য। কিন্তু এই মনে হচ্ছে হাত থেকে বুঝি ফসকে গেল বিষয়টা। এরকমই একটি অসাধারণ গল্প বলে আমার মনে হলো, যেটির নাম অভিজ্ঞান, লেখক উমা দাস ভট্টাচার্য। অরূপ কাঞ্জিলাল সম্পর্কে আমি সংক্ষেপে পুরো গল্পটিকে সারসংক্ষেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অরূপ কাঞ্জিলাল চরিত্রটি, সে কোনো এক অফিসে কাজ করছেন। তিনি নাইট ডিউটিতে রয়েছেন। তো সন্ধ্যার দিকে তিনি অফিসে যাচ্ছেন, প্রায় দিনই যান। এবার যাওয়ার পথে অফিস সংলগ্ন যে এলাকাটা, মানে অফিসের দরজার বাইরে থেকেই শুরু হচ্ছে যে ফুটপাথ, সেই ফুটপাথে কিন্তু বেশ কতগুলো ঘর বসতি করে কতগুলো মানুষ, খুব সহজ সরল সাধারণ জীবন যাদের, এইসব মানুষগুলো কিন্তু বেঁচে আছে কোনো মতো, কোনো ক্রমে তারা একটু ঠাঁই খুঁজে নিয়েছে মাথা গোজার। তারা ভালো আছে কি মন্দ আছে এতদিন অরূপ কাঞ্জিলালের নজরে সেটা পড়েনি, কারণ সে বাহিরে যে কাজটা করছে সেটা নিয়ে কিন্তু ভেতরে ভাবতে পারছে না। ভেতরে ভাবছে তার জীবন নিয়ে, তার সংসার নিয়ে, তার আত্মীয় পরিজনদেরকে নিয়ে, তার পরিবার স্বজনদেরকে নিয়ে। তার জীবনকে কেন্দ্র করে সে সবসময় ভাবুক। সময়ে সময়ে সে অবাক হয়ে ভাবতে থাকে, অদ্ভুত একটা জগতে চলে যায়, স্মৃতির জগতে, অতীতের জগতে। এই অরূপ কাঞ্জিলাল তিনি একদিন সন্ধ্যার সময় অফিসে যাচ্ছেন বাইকে করে, আর অফিসের কাছাকাছি গেছেন
আর সঙ্গে সঙ্গে তার গাড়িটা স্টপ করবেন তার আগেই একজন মহিলা তাকে ডাকলো দাদা বলে। এবার তিনি যখনই গাড়ি থেকে নামলেন সঙ্গে সঙ্গে তার দিকে দুটো মিষ্টি এগিয়ে দিলেন যে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তাই আর অনেক মানুষকে তো করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে তো খুব ভালো পরিচয় হয়ে গেছে, কাছাকাছি দেখছি, হ্যাঁ মানে প্রায় পরিচিত, তো এই সূত্রে দুটো মিষ্টি খান। অরূপ কাঞ্জিলাল মিষ্টিটা খেলেন এবং অত্যন্ত সন্তুষ্টির সাথে তিনি পকেটে হাত দিলেন, পার্সে 100 টাকা আছে। 100টা টাকা সে মহিলার হাতে দিলেন। মহিলা প্রথমে একটু কোথাও যেন সংকোচ বোধ করলেও পরে তিনি সেটা নিলেন এবং হেসে সেখান থেকে চলে গেলেন। অরূপ কাঞ্জিলালের আচমকা মনে হলো আজ যদি তিনি পকেটে কিছু টাকা পয়সা না নিয়ে আসতেন তাহলে খুব খারাপ দেখাতো। এমন সময় হঠাৎ করে তিনি তাকালেন সেই মানুষটির বাড়ি, সেই মহিলাটির বাড়িটির দিকে। কত সহজ সরল, কত সাধারণ মানের বাড়ি। কোথাও ওই পরপর যে বাড়িগুলো রয়েছে অনেকগুলো মানুষের, তাদের জীবন কেমন তিনি ভাবছেন হয়তো এই মহিলাকে তিনি আরও কয়েকবার দেখেছেন, হয়তো দেখেছেন কখনো সাধারণ পোশাক পরে তিনি ঝাঁট দিচ্ছেন রাস্তায়, হয়তো দেখেছেন ছোট ছোট বাচ্চাদেরকে হয়তো তাড়া করে বেড়াচ্ছেন, হয়তো দেখেছেন বেশ কয়েকবার রান্না করতে বা অন্যান্য কাজ করতে, কিন্তু কখনোই অরূপ কাঞ্জিলাল কখনোই তাদেরকে সেভাবে দেখতে পারেননি নিজের মতো করে, কখনোই গভীরভাবে ভেবে দেখেননি তাদের জীবন নিয়ে। অথচ আজ সেই মানুষগুলো কি সহজেই অপরিচিতকে পরিচিত বানিয়ে নিল। আজ অরূপ কাঞ্জিলালের চোখ গিয়ে পড়ল সে সাধারণ দরিদ্র পরিবারের সেই কুটিরের দিকে। দেখলেন সেখানে একটি হ্যালোজিন লাগানো আছে, অর্থাৎ বিয়েটা সেই রাত্রেই হবে। হ্যালোজিনের আলোই সেই বাড়িটির যে চাল টিন সেখানে ধুলোগুলো যেন চকচক করছে। সারা বছরের ধুলো পরিষ্কার হয়তো হয়নি, কিন্তু এই আলো সেই ধুলোগুলোকে যেন কোথায় দূর করে দিয়েছে। আনন্দটাই তো আসল। জীবনের উৎস থেকে সমাপ্তি পর্যন্ত যে স্রোত, তার নাম যদি আনন্দ স্রোত দেওয়া হয় খুব কি মন্দ হবে? কোথাও যেন গল্পটি পড়তে পড়তে আমার এই প্রশ্নটি নিজের মনে মনে জাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। গল্পটি একটু এগোচ্ছে, সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে যে এই মহিলারা ওই যখন তখন বসে যায় বাড়ির উঠোনে, আর কেউ কারো একজন আরেকজনের উকুন দেখে। এক অদ্ভুত শাড়িতে তারা বসে থাকে মহিলাগুলো, কার 2 মাস আগে বিয়ে হয়েছে আর কার 2 বছর আগে বিয়ে হয়েছে, কিছুই তফাৎ থাকে না, সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক সেই সময়ই দেখা যাচ্ছে যে অফিসের বাউন্ডারি বরাবর যে বিশাল একটা হাইড্রেন্ট আছে, সেটাকে ঘিরেই কিন্তু এই ঘর বসতি তৈরি করা হয়েছে, যেখান থেকে হ্যালোজেনের আলোটা খুব বেশি দূর হয়তো এগোয়নি। এবং অরূপের মনে হয় যে এই হ্যালোজেনটার আলো কেবল আজকে রাত্রিটার জন্যই হয়তো থাকবে, তবু এই আলোয় অনেকটা দূর দেখা যাচ্ছে। তখন বরযাত্রী এসেছে, বরযাত্রীদের গাড়িটা ওই হ্যালোজেনের আলোতে খানিকটা অংশ দেখা যাচ্ছে, সেটা গাড়ির পেছন অংশ। সেই পেছন অংশে কী লেখা আছে সেটাই এই গল্পটার কিন্তু একটা দিক নির্দেশনা। গাড়িটার পেছন দিকে লেখা আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে। কি চমৎকার কথা! সুখ কোথায় আছে? স্বপ্নের মধ্যে। সত্যি তো, মানুষ সবচেয়ে বেশি সুখী হয় স্বপ্নের মধ্যে। সে স্বপ্ন দেখতে ভালোবাসে। আমি কেবলমাত্র ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না। স্বপ্ন যা মানুষকে বাঁচায়, যা মানুষকে ভাবতে শেখায়, যা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে, প্রেরণা দেয়, সেই সুখ মানুষ খুঁজে পায় গিয়ে স্বপ্নের মধ্যে। আর শান্তি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো প্রকৃত শান্তি আমরা পাবো না। একেবারে ঘুমের জগতে যেতে হবে, মৃত্যুতে যেতে হবে, শ্মশানে যেতে হবে, সেইখানে এক চরম শান্তি অপেক্ষা করছে আমাদের। এত কিছু ভাবছিল সে। আচমকা সিকিউরিটি গার্ড, যার নাম হচ্ছে রবিন, সেই রবিন সিকিউরিটি গার্ড তাকে ডাক দিলেন, আসুন ভেতরে। তিনি আবার স্টার্টারে হাত দিলেন, বাইক নিতে তিনি ঢুকছেন। ঢোকার পরেই নিজের চেয়ারে বসেই বিভিন্ন সাব স্টেশনগুলোতে ফোন করে তিনি হাল হকিকত জেনে নিলেন, সব ঠিকঠাক আছে কিনা বিভিন্ন অফিসগুলোতে ফোন করে জেনে নিলেন, যে দায়িত্বে তিনি আছেন। কিন্তু কথা বলতে বলতে নিজের সেলফোনটির দিকে কিন্তু বারবার তাকাচ্ছেন, যেন তিনি অপেক্ষা করছেন কোনো একজনের ফোন আসবে। কার ফোন? তার মামার ফোন। এই মামার নাম কি? তিনি কে?
শোনো, তার নাম হচ্ছে তপন, তার তপন মামা। বয়স প্রায় ৭৫ বছর। জীবনের ৭৫টা বসন্ত ঋতু তিনি পার করে এসেছেন। ৭৫ বছর বয়স। তিনি কি ভালোবাসতেন? তিনি ভীষণ ভালোবাসতেন হারমোনিয়াম বাজাতে আর গান গাইতে, কিন্তু সংসার জীবনে তিনি সুখ এবং স্বাচ্ছন্দ্য অনুভব করেননি গান গাওয়ার জন্য, তাই গৃহ ত্যাগ করেছেন। আশ্চর্যের কথা, পৃথিবীতে গানের চেয়ে সুন্দর আর কিছু নেই, অথচ মানুষ গান গাওয়ার জন্য নিঃসঙ্গ হতে চায়, একা হতে চায়। তার সংসার ছিল, অরূপের মামি আছে, অরূপের মামাতো 2 ভাই আছে, তাদের নাম একজনের বুম্বা আরেকজনের নাম অভি। অথচ সব কিছুকে ছেড়ে দিয়ে তার মামা তপন মামা সে চলে গেছে বহু দূরে। সে আগে কি কাজ করত? তিনি কাজ করতেন দুর্গাপুরের বড় স্টিল প্লান্টে কাজ করতেন। এখন তিনি কোথায় থাকেন? হিমালয়ের কোলে, একবারে হিমালয় পর্বতের কাছে তিনি থাকেন, অশোকানন্দের আশ্রমে থাকেন, হারমোনিয়ামে গান বাজান, আনন্দে তিনি বাঁচার চেষ্টা করেন। মাঝে মাঝে তিনি আসেনও, তার ভাই বোনদের বাড়িতে ঘুরে যান। তো এইরকমভাবেই গল্পটা এগোচ্ছে। হঠাৎ করে গল্পের মধ্যে আমরা দেখলাম যে এই কথাগুলো ভাবতে ভাবতে আচমকা জানলার ওপারে থাকা সেই বিয়েবাড়ির দিকে নজর গেল এই অরূপ কাঞ্জিলালের। তার চোখ আটকে গেছে। আশ্চর্য, কি সুন্দর শান্তি। হ্যাঁ, হয়তো তেমন কিছু নেই এই বাড়িগুলোতে, বাড়ির মানুষগুলো অত্যন্ত সহজ সরল, কোনো জটিলতা হয়তো নেই, কিন্তু তবু তারা কত সুখে আছে। মানুষ যখন অন্যের সুখটাকে দেখতে পায় বা দেখার চেষ্টা করে বা দেখে যখন অনুভব করতে পারে, এর অর্থ হলো সে নিজের ভেতরের সুখটাকে খুঁজছে। অর্থাৎ এই অরূপ কাঞ্জিলাল সুখী নয়। এই অরূপ কাঞ্জিলাল হঠাৎ করে তার মামার প্রসঙ্গ গিয়েই নিজের মায়ের কথা আনলেন। তার মায়ের নাম মঞ্জু, আর তার বোনকে পুচকি করেই ডাকা হয়। সেই বোনটিও গান ভালোবাসত তার মামার মতোই। তার মামা তাকে বলেছিল, গানের মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে রে, গান ভালোবাস, গান কর। গানের মাস্টারের খরচ যা লাগে সব মামা দিতে চেয়েছিল, এবং তার প্রিয় হারমোনিয়ামটাও তার এই ভাগ্নিকে দিতে চেয়েছিল। অদ্ভুত কথা, মামা চলে যাওয়ার পরেও অরূপের মা মঞ্জু এবং বোন এই পুচকি দুজনই অনেক দিন অপেক্ষা করেছিল মামার বার্তা আসবে, খরচ আসবে, কিন্তু গানের মাস্টারমশাইয়ের বেতন তারা দিতে পারে না। কিভাবে দিবে? গানের মাস্টারের নাম কি? সুবল চৌধুরী। তিনি পাজামা পাঞ্জাবি পরেন, অত্যন্ত সৎ মানুষ। লেখক এখানে একটি কথা বলেছেন, বেতন ছাড়া মাস্টারমশাই চলবে কি করে? হ্যাঁ, বেতন না দেওয়ার পেছনে বা বেতন না নেওয়ার পেছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ থাকা চাই। হয়তো পুচকির মধ্যে সঙ্গীতের একটা অদ্ভুত লোভনীয় ব্যাপার থাকতে পারে, যে আগ্রহে বিনা বেতনেই হয়তো মাস্টারমশাই তাকে শেখাবেন। কিন্তু তা সত্ত্বেও সব ক্ষেত্রেই কিন্তু যদি মেনেও নেওয়া যায়, তাহলেও কিন্তু গানের মাস্টারমশাইয়ের পৈতৃক সম্পত্তি অনেক থাকতে হবে, না হলে ও ফ্রিতে কিভাবে কাজ করবে। এটা কিন্তু দুর্দান্ত একটি অত্যন্ত চমৎকার তথ্য তিনি পেশ করলেন আমাদের সামনে। সত্যি তো গানের মাস্টারমশাইয়ের কাছ থেকে একদিন বন্ধ হয়ে যায় গান শেখা। অরূপ কাঞ্জিলালের বোন তার পুচকির গান শেখা বন্ধ হয়ে যায়। তারপরে অনেকদিন পর তার মামা একবার এসেছিলেন, কিন্তু সেই সময় অরূপের একবারও ইচ্ছা হয়নি মামার সাথে ভালো করে কথা বলতে, কারণ তার মামা কথা রাখেনি। সেদিন তার মায়েরও বয়স হয়েছে, সেদিন তার বোন পুচকি, যার বিয়ে হয়ে গেছে। অরূপ এসব নিয়ে ভাবছে আর আচমকা একটি ফোন আসলো অনেক দূর থেকে। ফোনটা এসছে রমনাপুর, সেই হিমালয়ের কোলে থাকা অশোকানন্দের আশ্রম জায়গা, সেটা সে ভালো করেই জানতো। কারণ শেষবার যখন মামা এসেছিল, মামা তাকে বলেছিল, জানিস বয়স তো হচ্ছে, আমি চলে যাওয়ার পর আমি কিন্তু তোর নামটাই দিয়ে রেখেছি আমার আশ্রমে, সবাই তোকেই জানাবে, তখন দায়িত্ব ভুলে যাস না। হঠাৎ করে অরূপ কাঞ্জিলালের মনে হয়েছিল, মামা আমাকে কেন দায়িত্ব দিচ্ছে? তার জীবনের যে কোনো বিষয়ের দায়িত্ব তার ছেলেদের, তার পরিবারের, আমাকে কেন? আর কিছুই হয়নি মামার সাথে কথা, তো বারবার কেন জানি না মনে হচ্ছিল অরূপের এই বুঝি মামার শেষবারের মতো সমতলে আসা,
তিনি পর্বতেই বুঝি এবার সমাহিত হয়ে যাবে। তাই ঘটেছে। তিনি সেখান থেকে ফোন এসছে, অরূপ কাঞ্জিলাল বলছে, হ্যালো, আমি অরূপ কাঞ্জিলাল, বলুন। সঙ্গে সঙ্গে ফোনের ও প্রান্ত থেকে ভেসে আসলো একজন মানুষের কথা। তিনি বললেন, মাত্র 2 ঘন্টা আগেই তপনবাবুর মৃত্যু হয়েছে। এই কথাটা শুনে আচমকা মনে হলো কেমন একটা অদ্ভুত দুঃখ, বেদনা এবং কোথাও যেন একটা অপরাধ বোধ আসলো। আমি আমার জন্য কিছু করতে পারলাম না। তারপরে আবার একটা চিন্তা আসলো, তাহলে কি এবার আমাকে দায়িত্ব নিতে হবে? কারণ কয়েকদিন আগেও ফোন করে সেখান থেকে আশ্রম থেকে বলা হয়েছে, আপনি প্রস্তুত তো, দায়িত্ব কিন্তু নিতে হবে। আশ্চর্য, নিশ্চয়ই এবার দায়িত্বের কথা আসবে, কিন্তু আশ্চর্য সেরকম কিছু আসলোই না। সেখানে শুধু এইটুকু বলা হলো, তপনবাবুর পরিবারকে ফোন করে জানানোর দায়িত্বটা কেবল আপনাকেই দিয়ে গেছেন তপনবাবু, আর তার দেহকে ওভাবে সৎকার করার কোনো দরকার নেই, সেটা তিনি বলে দিয়েছেন। এমনকি তার প্রিয় যে হারমোনিয়ামটা, সেটার উত্তরাধিকার হবে পুচকি। তাই পুচকির ঠিকানায় যেন নিখুঁতভাবে ঠিক জায়গাতে যেন এই হারমোনিয়ামটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে অরূপ কাঞ্জিলাল। এই কথা শোনা মাত্রই আবার ভাবের জগতে চলে যায় অরূপ কাঞ্জিলাল। সে ভাবতে থাকে একটা কথা, একজন মানুষ গান ভালোবাসছিল, তার পরিবার, সংসার, জীবন সঙ্গীতকে পছন্দ করল না। আত্মভালা মন সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকে, সুর নিয়ে ব্যস্ত থাকে, সৌন্দর্যের পূজারী সে। তাকে কেউ ভালোবাসলো না, সংসারে তার ঠাঁই হলো না। তিনি গান শিখবেন বলে, গানের চর্চা করবেন বলে কেবলমাত্র হারমোনিয়ামটিকে সঙ্গে নিয়ে গৃহ ছাড়া হলেন, চলে গেলেন হিমালয়ের কোলে, চলে গেলেন আশ্রমে। আরেকজন সে পুচকি, যে মেয়েটি যখন বিয়ে লেগেছিল তখন সে তার মাকে বলেছিল, মা, ছেলেটি আমাকে গান গাইতে দিবে তো? আশ্চর্যের ব্যাপার হলো, একজন গানকে ভালোবেসে গৃহত্যাগ করলেন, আরেকজন গানকে বাসছিলেন, আর গানকে ভালোবেসে যে ঘরে গেলেন, সেখানে স্বামী কাজে যাওয়ার পর, বাচ্চাটিকে খাওয়ানোর পর, শ্বশুরকে খাওয়ানোর পর অপেক্ষায় থাকতে হয় কখন বাচ্চাটি ঘুম থেকে ওঠে। তার গানের রেওয়াজ করার উপায় নেই। পৃথিবীতে কত মানুষ আছে যারা সঙ্গীতকে ভালোবাসে, গান দিয়েই পৃথিবীকে ভরিয়ে দিতে চায়, নিজেদের অন্তর্মনকে ভরিয়ে দিতে চায়, কিন্তু কই, সংসার, সময়, পরিস্থিতি মানুষকে সেই সব কাজ করতে দেয় না যেগুলোর সাথে তার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। তবু মানুষ ভালোবাসতে জানে। তবু কিছু মানুষ থাকে যারা এই আত্মার সম্পর্ক রয়েছে এমন কাজগুলো করতে ভালোবাসে, যে কোনো উপায় করতে ভালোবাসে, যেমনটা তপনবাবু করেছিলেন। সঙ্গীতকে তিনি ভালোবেসেছেন, আমরণ পর্যন্ত তিনি ভালোবাসলেন এবং নিজের উপযুক্ত কর্তব্যও তিনি করেছেন। তিনি নিজের ভাগ্নির জন্য হারমোনিয়ামটা কিন্তু দিয়ে গেছেন। এই জায়গাতেই আচমকা মনে হলো তার কাজ, ডিউটি শেষ হয়ে এসছে, ভোরের আলো ধীরে ধীরে ফুটেছে। তখন সঙ্গে সঙ্গে অরূপ কাঞ্জিলালের মনে হলো যে এবার তোমাকে বাড়ি যেতে হবে। কিন্তু আশ্চর্য, আমি ভেবেছিলাম দায়িত্ব মানে মামার মৃত্যুর খবর আসলে আমাকে যেতে হবে সেখানে, কত দায়িত্ব পালন করতে হবে। আশ্চর্য, কোনো দায়িত্ব নেই। এই যে কোনো দায়িত্ব দিল না মামা, এর উপরেই কিন্তু তার অত্যন্ত বেদনার ছায়া তৈরি হলো। অরূপের মনের মধ্যে একটা ছায়া তৈরি হলো, অপরাধ বোধের ছায়া। কোনো দায়িত্ব দেয়নি, অথচ তবু ভয় পাচ্ছিলাম, দায়িত্ব পালন করতে হবে বোধহয়। মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে, এতটা কুয়োর মধ্যে থাকতে থাকতে, চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে মানুষের চেতনার সমৃদ্ধি হবে না, কখনো বড় হবে না, সে মুক্ত হবে না নিজের থেকেই। কেন সে ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে অকথিতভাবে চিন্তা করতে শুরু করে, আর সেখানেই চিন্তার মধ্যে জটিলতা বাড়তে থাকে, পরস্পরের থেকে পরস্পর দূর হয়ে যায়। দুজন মানুষ সঙ্গীতকে ভালোবাসলো, আর সংসার তাদেরকে সঙ্গীত থেকে দূরিয়ে রাখার চেষ্টা করলো। কেন? এই কেনর উত্তর খোঁজার জন্যই তিনি হয়তো এই অরূপ কাঞ্জিলাল বেরোলেন, ডিউটি শেষ করে বেরোলেন। তার অনেক কাজ, অভিকে এবং বুম্বাকে জানাতে হবে ফোন করে মামার মৃত্যুর খবর। তারপর ফোন করতে হবে পুচকিকে, ফোন করে বলতে হবে মামা কথা রেখেছে, তার প্রিয়
হারমোনিয়ামটিকে পুচকির উদ্দেশ্যেই রেখে গেছে। আসছে একটি সুন্দর স্বপ্ন ভরা হারমোনিয়াম, আসছে পুচকির জন্য। প্রশ্নটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ প্যারাতে গিয়ে লেখক অদ্ভুতভাবে আবারও ভাবুক করে তুলেছে এই অরূপ কাঞ্জিলালকে। তিনি দেখছেন সেই বাড়িটির সামনে দিকে তখন হ্যালোজিন জ্বলছে, বিয়েবাড়ির কাজ সমাপ্তি হয়েছে, সবাই নিজে নিজের জায়গায় ঘুমিয়েছে, হয়তো ঘরের মধ্যে সেই বর কনে দুজনই শুয়ে আছে। বাইরে দিকে একটি জায়গাতে কোনো মতো করে আশ্রয় নিয়েছে সেই মেয়েটির মা বাবা, এবং তারা ঘুমিয়ে আছে। কত সুন্দর খোলা আকাশের নিচে তারা ঘুমিয়ে আছে, কত শান্তি। হয়তো কোনো দুশ্চিন্তায়, হয়তো কোনো গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে, হয়তো ঘরে জায়গা হয়নি, তাতে কি, তবু জীবন কত সুন্দর। সেটা তো সমস্যার মধ্যে দিয়ে মানুষ বের করে নেয়। তবু মানুষ কেন জটিল হয়ে যায়? কেন? এই কেনটার উত্তর দিতে গিয়ে সে খুঁজে পেয়েছে ওই হ্যালোজিনের আলোটা সূর্যের আলোয় দিনের আলোর কাছে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনের আলো আসছে, মানুষের ব্যস্ত জীবন আসবে, সুখ, বাস্তবিক সুখকে সে পিছনে ফেলে দিয়ে পরিশ্রমের মধ্যে দিয়ে অন্য এক সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে দিনের আলোয়। আর রাত্রিতে যে সাক্ষী হয়ে থাকলো এই পুরো রাতটার, সেই হ্যালোজিন চিরতরে হয়তো বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। আর আলো করবে না ওই সামান্য চাল দেওয়া, ওই সামান্য টিন দেওয়া, টালি দেওয়া ঘরগুলোকে। তবু মানুষ এখানে বাঁচে, আনন্দে বাঁচে। অন্নপ্রাশন থেকে মৃত্যু, বিবাহ থেকে সমস্ত আয়োজন এই ঘরগুলোতে কত আনন্দের সাথে করা হয়। আয়োজন কিছু নেই, খুব সামান্য, তবু কত আনন্দ আছে যেন। এইখানে সুখ খুঁজে পায় অরূপ। গল্পটির এখানেই সমাপ্তি হয়। অভিজ্ঞান, প্রতি মুহূর্তে আমাদের জ্ঞান ও চক্ষু খুলে যাচ্ছে, হৃদয়ের দরজা আমাদের উন্মুক্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে জীবন দেবতা কিছু শেখাচ্ছে, কিছু দেখাচ্ছে, কিছু বলতে চাইছে ফিসফিস করে। আমরা আমাদের ব্যস্ত জীবনে ছুটে চলেছি, তাকানোর সময় নাই। তাকানোর ভেতরে যে আরও এক তাকানো হতে পারে, সেটাতে আমরা ভালোবাসতে পারছি না। আমাদের শোনার সময় নাই মানুষের কথা। প্রত্যেক শোনার ভেতরে যে আরও এক শোনা অপেক্ষা করছে, প্রত্যেক দেখার ভেতরে আরও এক দেখা যে রয়েছে, তা মাঝে মাঝে আচমকা আমাদের সামনে এসে স্থির হয়ে যায়। আর আমরা আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গোলমেল হয়ে যেতে দেখি, ওলট পালট হয়ে যেতে দেখি। দেখি চোখের সামনে সেই সামান্য মানুষগুলোই যেন কত আনন্দে আছে, কত ভালো আছে। ভালো থাকুক তারা, ভালো থাকুক এই অরূপ কাঞ্জিলালরা, ভালো থাকুক সঙ্গীত প্রিয় মানুষেরা এই পৃথিবীতে। আজকের আলোচনা এইটুকুই। পরবর্তী আলোচনা খুব শীঘ্রই আসবো নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।